কি সত্যি আমার বাবা? কিভাবে পারো নিজের মেয়েকে বিক্রি করে দিতে? তুই শুধু শুধু আমাদেরকে ভুল বুঝতেছিস। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার বাবার সাথে কথা বলছি। মা, তুই দয়া করে একটু থেমে যা। তুই ওই বাড়িতে বিয়ে হলে অনেক সুখী হবি। তোমরা কি সত্যি আমাকে সুখের জন্য ওই বাড়িতে বিয়ে দিচ্ছ, নাকি টাকার জন্য বিক্রি করে দিচ্ছ? মা, তুই তো জানিস আমাদের পরিবারের কথা, আমরা ঠিকভাবে 3 বেলা খেতেও পারি না। তুই যদি ওই বাড়িতে বিয়ে হোস তাহলে অনেক সুখী হবি। আর তারা বলেছে কিছু টাকা দিবে, যেটা দিয়ে তোর ছোট 2 বোনকে বিয়ে দিতে পারবো। ও, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আমার সৎ মা। নিজের মেয়েদের সুখের জন্য আমাকে বিক্রি করে টাকা নিতে চাইছো? ইয়ঞ্জন আর কিছু বলতে পারে না। সত্যি তো ইয়ঞ্জন তের সৎ মা, কিন্তু ইয়ঞ্জন কখনো তেকে বুঝতেই দেয়নি। ইয়ঞ্জন তো তেকে অনেক ভালোবাসে, তার নিজের 2 মেয়ের থেকেও বেশি। কারণ তেকে প্রথম কোলে নিয়েছে, তের থেকে প্রথম মা ডাক শুনেছে। ইয়ঞ্জন নিজেকে শক্ত করে তেকে বলে, আমরা যেটা বলেছি সেটাই হবে। তুই রাজি থাকলে এই বিয়ে হবে, না থাকলেও হবে। তোমরা কেন আমার আপুকে জোর করে বিয়ে দিচ্ছ? এই, তোকে কথা বলতে বলিনি, যা রুমে যা। আর হ্যাঁ, তুই গোসল করে তাড়াতাড়ি এই শাড়িটা পরে নে। ইয়ঞ্জন তের দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে কথাটা বলল। তে কান্না করতে করতে রুমে চলে গেল। কিছুক্ষণ পর তেকে গোসল করালো, একটা লাল টুকটুকে শাড়ি তেকে পরিয়েছে। তে আর চিৎকার করে কান্না করছে না, শুধু নীরবে চোখের পানিগুলো পড়ে যাচ্ছে। সবিন দূর থেকে মেয়েকে দেখছে। মনে হচ্ছে আমি আমার মা মরা মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। দেখো, তুমি এসব বলো না, আমাদের ওই বাড়িতে অনেক সুখী হবে। কপাল করে রাজবাড়ি পেয়েছে আমাদের মেয়ে, কত বড় বাড়ির বউ হবে আমাদের মেয়ে। তুমি কি এটা ভুলে যাচ্ছ? সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু যে আমাদের মেয়ের জামাই হবে সে তো ঠিক নেই। এইটা জানতে পারলে আমাদের কি মাফ করবে? তুমি এই সব নিয়ে আর ভেবো না, সব ঠিক হয়ে যাবে, দেখবে সবকিছু মেনে নিবে। বেশ কিছুক্ষণ পর একটা কালো মাইক্রো আসে তেদের বাড়ির সামনে। মারে, তোকে এখন নিতে এসেছে, এখন তোকে তো যেতে হবে। তে একটু অবাক হয়, কোনো কাজই নেই, বর নেই, কিছুই নেই, এটা আবার কেমন বিয়ে? তে যেতে চায় না, অনেক কান্না করতে থাকে। আমি তোমাদেরকে কখনো মাফ করব না, তোমরা টাকার জন্য আমাকে অন্য শহরে বিক্রি করে দিচ্ছ। অবশেষে তেকে নিয়ে রওনা দেয়। মাইক্রোতে তে আর একটা ড্রাইভার ছাড়া কেউ নেই। তের মাইক্রোতে বসার কোনো অভ্যাস নেই, কেমন যেন গা গোলাচ্ছে। তের এখন অসহ্য মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আঙ্কেল, আমাদের আর কতক্ষণ সময় লাগবে? জি ম্যাম, আমরা তো গ্রাম থেকে শহরে যাচ্ছি, আমাদের তো একটু টাইম লাগবেই। তে এখন কি করবে বুঝতে পারছে না, মনে হচ্ছে আর কিছুক্ষণ বসে থাকলে বমি করবে। প্রায় কয়েক ঘন্টা পর একটা বিশাল বাড়ির সামনে গাড়িটা থামে। ড্রাইভারটা নেমে গিয়ে তে নামার জন্য গেটটা খুলে দেয়। গেটটা খুলতেই তে দেখতে পেল অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। সবার মাঝে একটি মহিলা তেকে বলল, তে তুমি গাড়ি থেকে নেমে আসো। তে অবাক হয়ে মহিলাটার দিকে তাকিয়ে আছে। সে তো তার নামটা বলেনি, কিন্তু নাম জানলো কিভাবে? কি হলো তে, এখনো কেন বসে আছো? নেমে আসো। তে কিছু না বলে নেমে পড়ে। তেকে নিয়ে তারা ভিতরে যেতে লাগে। তে অবাক হয়ে বাড়িটা দেখছে, বাস্তবে কখনো দেখা হয়নি। টিভিতে এমন বাড়ি অনেকবার দেখেছে। জিমিন, ওকে নিয়ে যাও আর রেডি করে দাও। ঠিক আছে আম্মু। কত বড় বাড়ি, এই বাড়িতে তো আমি হারিয়ে যাব। তুমি আমার সাথে আসো। জিমিন তেকে নিয়ে একটা রুমে চলে যায়। তে দেখলো রুমের মধ্যে একই রকম ড্রেস পরে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। জিমিন কথাটা শেষ করে বাইরে থেকে দরজাটা লাগিয়ে চলে যায়। এই সব কিছু তের মাথার উপর দিয়ে চলে যায়, কাউকে কিছু বলতে পারছে না, আর কাকেই বা কি বলবে। তেকে নিয়ে গিয়ে একটা চেয়ারের উপরে বসায়, তারপর তেকে সাজাতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর তেকে সাজানো শেষ হয়ে যায়। ম্যাম, এখন চাইলে আপনি আপনাকে দেখতে পারেন। তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় আর নিজেকে দেখতে লাগে। তে যেন নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না, অনেক সুন্দর করে তাকে সাজিয়েছে। তে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, নিজেকে দেখতে ব্যস্ত। তার মধ্যেই জিমিন চলে আসে। তোমাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ করে জিমিনের কথা শুনে তে জিমিনের দিকে ঘুরে তাকায়। চলো, তোমাকে এবার যেতে হবে। তারপর তেকে নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে যায়। তের মুখটা বিশাল একটা ঘোমটা দিয়ে ঢাকানো। তের আশেপাশে অনেকগুলো মানুষ, কিন্তু কাউকে চেনে না। তে দেখার চেষ্টা করছে, কিন্তু ঘোমটার জন্য দেখতে পারছে না। তারপর একটি কাজী তের বিয়ে পড়ায়।
কতটা অদ্ভুত লাগছে নিজেকে, কি হচ্ছে আমার সাথে তাও আমি নিজেও জানি না। তের মনে এখন হাজার রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি জানি না কাকে আমি বিয়ে করলাম, কেন হচ্ছে আমার সাথে এমনটা। তে চলো তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই। তারপর জেনি তেকে নিয়ে তার রুমে যেতে লাগে। আচ্ছা তে, তুমি কি জানো আমি তোমার কে হই? না, আমি এই বাড়ির বড় বউ, সম্পর্কে তোমার বড় যা, আর তুমি আমার দেবরের বউ। আর এইটা হচ্ছে তোমার রুম। তে কোনো কথা বলছে না, শুধু চুপচাপ কথাগুলো শুনছে। তুমি এখানে বসো, কিছুক্ষণ পর আমি আমার দেবরকে পাঠিয়ে দিচ্ছি। তে শুধু মাথা নাড়ায়, তারপর জেনি চলে যায়। মনে হচ্ছে চিৎকার করে কান্না করি। ইতিমধ্যে আমি কান্না করছি, কিন্তু চিৎকার করতে পারছি না। এই রুমটা বিশাল বড়, তবুও যেন আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমার দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। হে উপরওয়ালা, আমার সাথে কেন আপনি এমনটা করছেন? আমি কিছু বুঝতে পারছি না, কেন আমার সাথে এমনটা হচ্ছে। তে চিৎকার করে কান্না করতে পারছে না, নীরবে কান্না করতে করতে খাটের উপর বসলো। সকাল থেকে তে না খাওয়া, কে একটাবার জিজ্ঞাসা করলো না তে কি খেয়েছে কিনা। এখানে লোকগুলো কত স্বার্থপর, একটাবারও কে আমাকে জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। আমার খুব ক্ষুধা লেগেছে। তে খেয়াল করলো পাশের টেবিলে অনেকগুলো ফল রয়েছে। তে আর এক মুহূর্ত দেরি না করে ফলগুলো নিয়ে খেতে লাগলো। আমি কি এইসব স্বপ্ন দেখছি? যদি এটা স্বপ্ন হয় তাহলে আমি এই ঘুমটা এখনই ভাঙতে চাই। আর যদি বাস্তব হয় তাহলে আমি কিভাবে থাকবো এখানে? এখানে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তে খেয়াল করতে লাগলো রুমে বিভিন্ন ধরনের খেলনা। তে খেলনাগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। এই রুমে কি কোনো বাচ্চা থাকে? এত খেলনা কেন? তে একটি পুতুল দেখতে পায়। পুতুলটা অনেক সুন্দর। তে পুতুলটাকে জড়িয়ে ধরে, তারপরে খাটে নিয়ে যায়। তে অনেক দূরের পথ জার্নি করেছে, তার উপর এত সব ঝামেলা, সব মিলিয়ে তে এখন অনেক ক্লান্ত। তে পুতুলটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, আর সাথে সাথে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। কিছুক্ষণ পর তে অনুভব করতে লাগে তার হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে। ব্যথায় তে ঘুমটা ভেঙে যায়, আর চোখ মেলে তাকাতেই দেখে একটি ছেলে তার হাতে কামড় দিয়ে ধরে আছে। তে চিৎকার দিয়ে সাথে সাথে ছেলেটিকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেয়। আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। কে আপনি? কেন আমাকে কামড় দিয়েছেন? তুমি আমার রুমে ঢুকেছো পুতুল চুরি করার জন্য, তাই না? তে জাঙ্কুকের কথা শুনে হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এভাবে কথা কেন বলছে? এত বড় একটা ছেলে, আর সে পুতুলের টেনশন করছে। কি হলো বলো? তুমি আমার পুতুল চুরি করার জন্য আমার রুমে এসেছো, তাই না? তে কোনো কথা বলতে পারছে না, শুধু চুপচাপ জাঙ্কুকের কথাগুলো শুনছে। তুমি যদি কথা না বলো তাহলে আমি তোমাকে আবার কামড় দিব। তে ভয়ে চিৎকার দিয়ে রুমের বাইরে বের হলো। তের চিৎকার শুনে সবাই তের কাছে দৌড়ে এলো। তে কি হয়েছে তোমার? এমন চিৎকার কেন করছো? জিমিন খেয়াল করলো তের হাত থেকে রক্ত বের হচ্ছে। হাতে কি হয়েছে তোমার তে? রক্ত কেন পড়ছে? কি হয়েছে তা শোনার জন্য সবাই তের দিকে তাকিয়ে আছে, কিন্তু তে কোনো কথা বলতে পারছে না। তে তুমি কথা বলো, তুমি কথা না বললে আমরা বুঝবো কি করে যে তোমার কি হয়েছে? ওই ছেলেটা আমাকে কামড় দিয়েছে। তে রুমটা দেখে কথাটা বললো, সবাই বুঝতে পারলো কি হয়েছে। আরেমার এক সেকেন্ডটা দাঁড়ালো না, দ্রুত পায়ে রুমের ভিতর চলে গেল। আরেমের পিছে পিছে সবাই রুমে যেতে লাগলো। জাঙ্কুক, আমি জানি তুমি রুমে আছো, তাড়াতাড়ি বের হয়ে আসো। আরেম খুব রাগী কণ্ঠে কথাটা বলল। জাঙ্কুক, আমি ভালো করে বলছি, তুমি বের হয়ে আসো। তের মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কাউকে প্রশ্ন করার মতো সাহস নেই, সেজন্য সে চুপচাপ দেখছে। আরেমের রাগী কণ্ঠ শুনে জাঙ্কুক ভয়ে ভয়ে বলে উঠল, আমি বের হব, আগে বলো তুমি আমাকে মারবে না? কথাটি একটি আলমারির ভিতর থেকে বের হলো। দিন দৌড়ে গিয়ে আলমারিটা খুলে দিল। জাঙ্কুক ছোট বাচ্চাদের মতো ভয়ে ভয়ে আলমারির মধ্যে বসেছিল। জাঙ্কুক তার মাকে দেখতে পেয়ে দৌড়ে বের হয়ে তার মায়ের পিছনে লুকিয়ে পড়ে। আম্মু, তুমি বলো না পাপা যেন আমাকে না মারে। আমি আজকে কিছুই বলবো না, আমি চাই তোমার পাপা তোমাকে মারুক। তুমি কি করেছো তের হাতে কামড় দিয়ে? জিনের কথা শুনে জাঙ্কুক তের হাতের দিকে তাকায়। আরেম বুঝতে পেরেছে জাঙ্কুক ভয় পেয়েছে। আরেম আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। শুধু জাঙ্কুক এই বাড়িতে আরেমকে দেখে ভয় পায়। জানো আম্মু, ওই মেয়েটা না আমার পুতুল চুরি করার জন্য আমার রুমে এসেছিল। জাঙ্কুকের কথা শুনে সবার খুব হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে। তের হাতে কামড় দিয়ে কি অবস্থা করেছে।
জাঙ্কুক ও তোমার পুতুল চুরি করতে আসেনি, ও এখন থেকে তোমার সাথেই থাকবে। ওই মেয়েটা আমার সাথে কেন থাকবে? ও বুঝেছি, মেয়েটার কোনো খেলনা নেই, সেজন্য আমার খেলনা দিয়ে খেলার জন্য আমার সাথে থাকবে, তাই না? না জাঙ্কুক, তে অনেক ভালো মেয়ে, তোমার বন্ধু হতে চায়, তুমি তাকে তোমার বন্ধু বানাবে না? যদি সে আমার খেলনা চুরি করে তাহলে? আমি বলছি না সে করবে না, সে এখন থেকে এখানেই থাকবে। তাহলে ঠিক আছে, আমি আর তাকে কিছু বলবো না। জাঙ্কুক তের কাছে যায় আর তের হাত ধরে। তুমি কি সত্যি আমার বন্ধু হতে এসেছো? তে কি বলবে বুঝতে পারছে না, জিনের দিকে তাকায়। জিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে বলে। জি। তের কথা শুনে জাঙ্কুক অনেক খুশি হয়। আমি না বুঝে তোমাকে কামড় দিয়েছি, তার জন্য সরি। তে কিছু বলতে চেয়েও বলে না, চুপ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর জিমিন তের হাতে ব্যান্ডেজ করে দেয়। জাঙ্কুক চলো, তোমার খাওয়ার সময় হয়ে গেছে, তুমি খাবে এখন। তাহলে আমার বন্ধুকে নিয়ে চলো, আমার বন্ধুও তো এখন খাবে। জাঙ্কুক তের দিকে হাতটা বাড়িয়ে কথাটা বলল। হ্যাঁ তোমার বন্ধু খাবে, আগে তুমি চলো, তোমার বন্ধু আসতেছে। জাঙ্কুককে নিয়ে নিচে চলে যায়। তে তে কিছু একটা ভাবছিল, তখনই জিন তেকে ডাক দেয়। তোমার মনের মধ্যে এখন অনেক রকম প্রশ্ন, তাই না তে? তে এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। তোমাকে কিছু বলতে হবে না, আমি বলছি। তারপরে জিন বলতে শুরু করে। জেহব, জাঙ্কুক, জিমিন, আমার এই 3টা সন্তান। আমার ছোট ছেলে মানে জাঙ্কুক আগে এমন ছিল না। 7 বছর হয়েছে আমার ছেলের এই অবস্থা। তে জিনের কথাগুলো চুপচাপ শুনছে। আমার ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো, নাম ছিল আয়ু। তে নিমিষে চোখগুলো বড় বড় হয়ে যায়, না চাইতেও কেন যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। তে বুঝতে পারলো না কেন এমনটা হচ্ছে। আমি বুঝতে পারছি তোমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটা তোমাকে শুনতেই হবে। তে মুখে কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। নাইট ক্লাব থেকে আয়ু আর জাঙ্কুক খুব ড্রিঙ্কস করে বাসায় ফিরছিল, আর তখনই কার অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে জিন আর বাকি কথাটা বলতে পারলো না, তার গলাটা ভারী হয়ে আসলো। জিন নিজেকে সামলিয়ে আবারও বলতে লাগলো। জাঙ্কুকের মাথায় খুব আঘাত পায়, আর তারপর থেকে আমার ছেলেটা এই অবস্থা। একটু আগে জাঙ্কুকের উপর তের খুব রাগ ছিল, এখন আর নেই, কেন জানি নেই। তে কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, তারপর ওই মেয়েটা? জিন তের দিকে তাকায়, তারপর একটা তাচ্ছিল্য হাসি দেয়। তে বুঝতে পারলো জিন হাসতে চাইছে না, এটা জোর করে হাসতেছে। তারও অনেক আঘাত লেগেছিল, কিন্তু এখন সে ভালো আছে, সুস্থ আছে। যখন শুনলো জাঙ্কুকের এই অবস্থা, তখন জাঙ্কুকের লাইফ থেকে চলে যায়। কিন্তু আপনি যে বললেন তারা দুইজন দুইজনকে খুব ভালোবাসতো। ভালোবাসতো, সেটা হয়তো স্বার্থের জন্য। তে বাকিটা বুঝতে পারলো, মুখে আর কিছু বললো না। প্রিয়াঙ্কা, তুই দেখ জাঙ্কুকের খাওয়া শেষ হয়েছে কিনা, আর তের খাবারটা উপরে দিয়ে যা। জি বড় ম্যাডাম। আম্মু, তোমরা না বললে ও আমার বন্ধু হয়? হ্যাঁ বন্ধু হয় তো, কিন্তু নিচে যে সবাই বলাবলি করছে ও নাকি আমার বউ হয়। আরে জাঙ্কুক, বউ আর বন্ধু তো একই কথা, তাই না? তোমার বউ হয়, বন্ধুও হয়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসতে থাকে। কি হয়েছে জাঙ্কুক, তুমি তেকে দেখে এভাবে হাসতেছো কেন? আমার বউটা অনেক পছন্দ হয়েছে আম্মু। জাঙ্কুকের কথা শুনে সবাই হেসে ওঠে। তে জাঙ্কুকের দিকে আর চোখে তাকায়। বউ নাও, তোমার জন্য খাবার এনেছি। জাঙ্কুক এসব কি বলছো? কেন আম্মু, বউকে তো খাবার দিচ্ছি। আরে বোকা, বউকে তো কেউ বউ বলে না, তাহলে কি বলে? বউকে ডাকতে হয় এই শুনছো, ওই কি করছো, এভাবে বলতে হয়। বউকে কখনো কেউ বউ বউ বলে না। আচ্ছা আম্মু। জাঙ্কুক থেকে খাবার দেওয়াতে তে চোখের সামনে খাবার দেখে নিজেকে আর সামলাতে পারে না, চুপচাপ খাবার খেতে লাগে। বেশ কিছুক্ষণ পর তে আর জাঙ্কুককে রেখে সবাই বাইরে চলে যায়। এই শুনছো, সবাই তো চলে গেছে, আমি বরঞ্চ দরজাটা লাগিয়ে দিই। জাঙ্কুকের এমন কথা শুনে তে অনেকটা ভয় পেয়ে যায়, তারপর কাঁপা কাঁপা সুরে বলতে থাকে, কেন দরজা আটকাবেন? এখন তো অনেক রাত হয়েছে, এখন তো আমি ঘুমাবো, তুমি কি ঘুমাবে না? ঘুমাবো, কিন্তু দরজাটা খোলা থাক। কিন্তু কেন? দরজা খোলা রাখলে যদি চোর এসে আমার খেলনাগুলো চুরি করে নিয়ে যায়? তে এখন কি বলবে বুঝতে পারছে না। জাঙ্কুককে তো এত সহজে বোঝানো সহজ না। তারপর জাঙ্কুক গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তে একটা বালিশ নিয়ে সোফাতে চলে যায়। তুমি ওখানে ঘুমাবে? হ্যাঁ, কেন? না, তুমি আমার সাথে ঘুমাবে। কিন্তু
কোনো কিন্তুক না, তুমি আমার সাথে না ঘুমালে আমি এখনই চিৎকার করে কান্না করব। তে একটু চাপে পড়ে যায়, তারপর বলে, আচ্ছা আপনার কান্না করতে হবে না, আমি আসি। রাতটা কোনোভাবে কেটে যায়। সকালবেলা তে চোখ খুলতেই দেখে জাঙ্কুক তার মুখের উপর হয়ে তাকে দেখছে। তে জাঙ্কুককে এভাবে দেখে অনেক ভয় পেয়ে যায়, চিৎকার করতে যেয়ে আবার চুপ হয়ে যায়। এভাবে কি দেখছেন আপনি? তোমাকে, তুমি অনেক কিউট। তে জাঙ্কুকের কথা শুনে মুস্কি হাসে, তারপর বলে, এবার সরুন, আমাকে উঠতে দিন। তে আজকে সকালে সবার সাথে খাবার খেতে বসেছে। জেনি আর জিন সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। জেনি, তুমিও বসে পড়ো। না মা, আপনি বসুন, যেহব আসুক তারপর একসাথে খেয়ে নেব। ও যদি না আসে তাহলে তুমি কি না খেয়ে থাকবে? জেনি জিনের দিকে ছলছল চোখে তাকায়। জিন আরো কিছু বলতে যাবে, তার আগেই জেহব মেন গেট দিয়ে বাড়ির ভিতর ঢোকে। জেহবকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত সে বাইরে কাটিয়েছে আর খুব ড্রিঙ্কস করেছে। ঢলতে ঢলতে জেনির কাছে এসে দাঁড়ায় আর জেনির হাতটা ধরে বলে, বেবি রুমে চলো। জেহবের এমন কথা শুনে জেনি খুব ঘৃণা হয়, আর আমার জিনও জেহবের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকায়। জেনিকে কিছু বলার সুযোগ না দিয়ে টানতে টানতে রুমে নিয়ে চলে যায়। এইসব কি হয়ে গেল তে কিছুই বুঝতে পারলো না, শুধু চুপচাপ দেখেই গেল। এইটা প্রথম না, এর আগেও জেহব এমন করেছে, তাই সবার অভ্যাস হয়ে গেছে। জেহব দরজা বন্ধ করে জেনিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। তারপর জেহব নিজের ড্রেস খুলতে খুলতে জেনিকে বলে, হানি, আমার একটা বেবি চাই, বলো তুমি দেবে না? জেনি কিছু বলছে না, শুধু কান্না করতে থাকে। এইটা দেখে জেহবের খুব রাগ ওঠে আর জেনিকে খুব রুড ভাবে কষ্ট দিতে থাকে। জেনি আর জেহবের বিয়ে হয়েছে 9 বছর হয়ে গেছে, তবুও তাদের ঘর আলো করে কোনো সন্তান জন্ম হয়নি। হয়তো সেই জন্যই জেহব জেনির সাথে এমনটা করে। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। জাঙ্কুক আর তের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে। জাঙ্কুক তো দেখে ছাড়া কিছুই বোঝে না। তে তে চলো না, আমরা ছাদে যাব। কেন জাঙ্কুক? আমরা যে গাছটা লাগিয়েছিলাম সেটা কত বড় হয়েছে, চলো না দেখতে যাব। জাঙ্কুক, গাছটা লাগিয়ে তো 7 দিনও হয় নাই, এখন আর কত বড় হবে, ছোট্টই রয়েছে। কিন্তু জাঙ্কুক কথা শুনলো না, তেকে জোর করে নিয়ে ছাদে চলে যায়। দেখতে দেখতে জিমিন আর সুগারও বিয়ের দিন চলে আসে। জিমিন ভালোবাসতো সুগাকে এবং এটা ফ্যামিলিকে জানিয়েছে, আর সবাই সেটা মেনেও নিয়েছে। গায়ে হলুদের দিন তে অনেক সুন্দর করে সেজেছে, দেখতে কোনো পরীর চেয়ে কম লাগছে না। তেতে, বলো জাঙ্কুক, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তের একটু লজ্জা লজ্জা লাগে। যতই হোক, জাঙ্কুক তো তার হাজবেন্ড। জাঙ্কুক, শোনো একটু। হ্যাঁ ভাবি, বলো। যাও তো একটু তোমার জেহব ভাইয়াকে ডেকে আনো। ঠিক আছে ভাবি, আমি এখনই যাচ্ছি। জাঙ্কুক জেহবকে ডাকতে জেহবের রুমে যায়, কিন্তু জেহবকে পায় না। ভাইয়া তো রুমে নেই, কিন্তু কোথায় গেল? জাঙ্কুক রুম থেকে বের হওয়ার সময় ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখে অনেকগুলো ড্রিঙ্কসের বোতল। ওয়াও, বোতলগুলো অনেক সুন্দর। ভাইয়া তো সবসময় এসব খায়, এসবে কি মজা আছে, আমি একটু খেয়ে দেখবো। জাঙ্কুক ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে খেতে লাগে। অনেকক্ষণ হয়ে গেল, জাঙ্কুককে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল জাঙ্কুক? তে, ওখানে দাঁড়িয়ে তুমি কি ভাবছো? আসলে ভাবি, জাঙ্কুককে দেখছি না, তাই তাকে খুঁজতেছি। জাঙ্কুককে তো আমি আমার রুমে পাঠিয়েছিলাম জেহবকে ডাকার জন্য, হয়তো সেখানে আছে। আচ্ছা ভাবি, আমি জাঙ্কুককে ডেকে আনি, তুমি যাও জিমিনের কাছে যাও। তাড়াতাড়ি এসো। তে বাড়ির ভিতর প্রবেশ করে, সেখানে কেউ ছিল না, একদম ফাঁকা। বাড়ির সামনে বিশাল বড় বাগান, সেখানে জিমিনের বিয়ের আয়োজন করা হয়েছে, তাই বাড়ির ভিতর কোনো মানুষ নেই। তে জাঙ্কুককে জোরে জোরে ডাকতে থাকে আর জেনিদের রুমের দিকে যেতে লাগে। জাঙ্কুক, তুমি কোথায়? তাড়াতাড়ি বাইরে আসো, জিমিনের গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে গেছে। পেছন থেকে শক্ত করে কেউ তেকে জড়িয়ে ধরে আর আচমকা একটা রুমের ভিতর নিয়ে যায়। তে প্রথম অনেক ভয় পেয়ে যায়, পরে দেখে সেটা জাঙ্কুক। জাঙ্কুক, তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, তোমাকে এতক্ষণ থেকে ডাকছি, তুমি কেন সাড়া দিচ্ছিলে না? তে লক্ষ্য করলো জাঙ্কুক স্বাভাবিক নেই, চোখগুলো লাল লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, আর তের দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক, কি হয়েছে তোমার? তোমাকে দেখতে এমন লাগছে কেন? জাঙ্কুক একটু মুস্কি হাসে, তারপর দরজাটা লাগিয়ে দিয়ে তের দিকে ঘুরে তাকায়। তেরও এখন কেমন যেন ভয় লাগা শুরু হয়ে গেছে।
জাঙ্কুক চলো, আমাদের জন্য সবাই ওয়েট করছে। কথাটি বলেতে যেতে লাগলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে। জাঙ্কুক কি করছো? এত শক্ত করে হাত কেন ধরেছো? ব্যথা করছে, ছাড়ো। জাঙ্কুক এক টান দিয়ে তেকে তার কাছে আনে। তে ভালোবাসতে চাই তোমাকে। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তে যেন কথা বলতে ভুলে গেছে। জাঙ্কুকের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আজকে কি দেবে তোমায় আদর করতে? জাঙ্কুক তুমি কি ড্রিঙ্কস করেছো? জাঙ্কুক তেকে কোনো উত্তর না দিয়ে তেকে লিপ কিস করতে থাকে। তে কয়েক সেকেন্ড ধাক্কাধাক্কি করলেও এখন আর করছে না, জাঙ্কুকের সাথে তাল মিলাতে থাকে। তারা দুজন দুজনকে খুব ডিপ ভাবে কিস করতে থাকে। জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তে জাঙ্কুককে খুব মন দিয়ে দেখছে, মনে হচ্ছে এটা অন্য একটা জাঙ্কুক। জাঙ্কুক তার শার্টের বোতাম খুলছে আর তের পা থেকে তের মাথা পর্যন্ত দেখছে। তেও যেন চাইছে জাঙ্কুক যেন আজকে তেকে অনেক আদর করুক, জাঙ্কুকের সব ভালোবাসা তেকে দিক। জাঙ্কুক লাফ দিয়ে তের উপর উঠে পড়ে, তারপর তের বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে। তের ঘাড়ের মধ্যে মুখ গুজে দেয় আর কিস করতে থাকে। জাঙ্কুক ভাইট কেন করছো? তের কথা শুনে জাঙ্কুক তের মুখের দিকে তাকায়। তে দু হাত দিয়ে তার চোখগুলো বন্ধ করে নেয়। জাঙ্কুক তের ব্লাউজের হুকগুলো খুলতে লাগে। তে নিজেকে কন্ট্রোল না করতে পেরে জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে। আমাকে বাধা দিও না। জাঙ্কুক কথাটি বলে তের ব্লাউজটা এক টানে ছিঁড়ে ফেলে। তে এবার সত্যি খুব ভয় পেয়ে যায়। জাঙ্কুক তার দু চোখ দিয়ে যা দেখছে সেগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তের বুকে জাঙ্কুক ঠোঁটগুলো ডুবিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর জাঙ্কুক তের দিকে তাকায়। জাঙ্কুক দেখতে পায় তের চোখ দিয়ে পানি পড়ছে। তে অনবরত কান্না করেই যাচ্ছে। জাঙ্কুক কিছু না বলে তেকে আবারও লিপ কিস করতে থাকে। তে এইবার আর পারছে না, তার এখন খুব কষ্ট হচ্ছে। মন চাচ্ছে জাঙ্কুককে পুরোটাই তার মধ্যে ঢুকিয়ে নিতে। তে জাঙ্কুককে কিস ব্যাক দিতে থাকে আর জাঙ্কুকের চুলগুলো খামচাতে থাকে। তে আর ইউ রেডি ফর দ্য রিয়েল গেম নাও? তে লক্ষ্য করলো জাঙ্কুক খুব ঘামছে আর কথাগুলো কেমন করে যেন বলছে, ঠিকভাবে মনে হচ্ছে নিঃশ্বাসও নিতে পারছে না। এসিতে ফুল পাওয়ার, তবুও যেন জাঙ্কুক ঘেমে ভিজে যাচ্ছে। জাঙ্কুক তের ড্রেসগুলো খুলে ফেলে আর নিজেও আনড্রেস হয়ে যায়। তারপর কি হবে না হবে এটা তো আমার থেকে তোমরা ভালো জানো মাসুদ আর্মি। ওদের রোমান্স কেন দেখতে হবে? যাও যাও, ওদের কি লজ্জা শরম নেই? পরের দিন সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে তার মাথাটা খুব ব্যথা করছে। সে আশেপাশে তাকাতে দেখে তে শুয়ে আছে। তের শরীরে কোনো কাপড় ছিল না। জাঙ্কুক বড় বড় চোখ করে তের দিকে তাকায়, তারপর তেকে ডাকতে শুরু করে। তে তে, এই তে তে। জাঙ্কুকের ডাক শুনে তে লাফিয়ে ওঠে। কি হয়েছে জাঙ্কুক, ডাকছো কেন? জাঙ্কুক তেকে তার কাপড়ের কথা জিজ্ঞাসা করতে তার নিজের দিকে চোখ যায়, দেখে তার শরীরেও কোনো কাপড় নেই। কম্বলটা জাঙ্কুক এক টান দিয়ে তার শরীরে পিছিয়ে নেয়। আমাদের শরীরে কাপড় কোথায় তে? তে কালকে রাতের কথা সব মনে পড়ে যায় আর দৌড়ে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক তো কালকে ড্রিঙ্কস করে এসব করেছিল, এখন তো সে সব ভুলে গেছে, কিন্তু কামি, আল্লাহ কি করবে এখন? কোনো মতো সেই সময়টা পার হয়ে যায় আর এদিকে দেখতে দেখতে জিমিনের বিয়েটা হয়ে যায়। সেই দিনের পর 1 মাস হয়ে গেল। তে নিজের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে, কেমন যেন মাথা ঘোরাচ্ছে, গা গোলাচ্ছে আর বমিও পাচ্ছে। তে এবার শিওর হওয়ার জন্য একটি প্রেগন্যান্সি কিট আনায়। তে যেটা ভেবেছে সেটাই হয়েছে, কিটটাতে পজিটিভ এসেছে। আল্লাহ, আমি প্রেগন্যান্ট, আমার যে কি খুশি লাগছে। তে খুব খুশি, আবার খুব লজ্জাও করছে। বাড়ির সবাইকে কিভাবে জানাবে? তে বসে বসে কথাগুলো ভাবছিল। ওই সময় জেনিও আসে তেকে ডাকতে। জেনি বুঝতে পারলো তে কিছু লুকাচ্ছে। তোমার হাতে কি তে? তুমি ওটা কি লুকাচ্ছ? কই না মানে ভাবি। কি না মানে বলো, আর না বলতে চাইলে সেটাও বলে দাও, আমি তোমাকে জোর করছি না। আসলে তে মুখে আর কিছু বলল না, কিটটা বের করে জেনির দিকে ধরে। জেনি কিটটা দেখে খুব খুশি হয় আর খুশিতে তার চোখগুলো ছলছল করছে। জেনি বেশ ভালো করে জানে জীবনে চলার পথে একটা বেবি দরকার। তেও বুঝতে পারলো জেনি খুব খুশি হয়েছে। ভাবি, এই ঘটনা হয়েছে জিমিনের গায়ে হলুদের দিনে। আমি সব জানিতে। জেনির কথা শুনে তে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে জেনি কিভাবে জানলো। আমি কিভাবে জানলাম এইটা ভাবছো তাই না? কথাটি বলে জেনি হেসে উঠল। জিমিনকে হলুদ দেওয়ার জন্য আমি ডাকতে এসেছিলাম,
তোমাদের দরজার সামনে যেভাবে চিৎকার করছিলে না, ভাগ্যিস সেদিন বাড়িটা পুরোটাই ফাঁকা ছিল, না হলে মান সম্মান সব যেত। তে লজ্জায় কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে চুপচাপ জেনির কথাগুলো শুনছে। হয়েছে, তোমাকে আর লজ্জা পেতে হবে না। আমি বাড়ির সবাইকে বলবো এই বাড়িতে নতুন অতিথি আসবে। বাড়ির সবাই জানতে পারে তে প্রেগনেন্ট। সবাই অনেক খুশি, বিশেষ করে আরেম আর জিন, তারা তো খুব খুশি। 4 মাস হচ্ছে তে প্রেগনেন্ট। কয়েকটা দিন হয়েছে জেনির মা বেড়াতে এসেছে। এসে এগুলো যা দেখছে সেগুলো আর মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। তেকে কেউ কোনো কাজই করতে দিচ্ছে না, আবার অনেক যত্নও করছে। এগুলো সহ্য করতে পারছে না জেনির মা। এর আগে যতবার এ বাড়িতে এসেছি সবসময় দেখেছি আমার মেয়েকে রাজরানীর মতো থাকতে, কিন্তু এই ফকিন্নির বাচ্চাটা আসার পর থেকে আমার মেয়েটাকে চাকরানি বানিয়ে রেখেছে। প্রেগনেন্ট হয়েছে দেখে মাথায় তুলে রেখেছে। হানসই মনে মনে তেকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। হানসই ভাবছে তের কারণে হয়তো জেনিকে কেউ আর ভালোই বাসে না। ওই ফকিন্নির বাচ্চা প্রেগনেন্ট দেখে সবাই ওকে মাথায় তুলে রেখেছে না, ওই ফকিন্নির বাচ্চার বেবিটাকে নষ্ট করব। তে তুমি কি রেডি হয়েছো? কেন মা, তোমার না আজকে হসপিটালে যাওয়ার কথা? কিন্তু মা আমি আজকে যেতে পারবো না, আমি কালকে যাব। কিন্তু কেন তে, তোমার তো সবকিছু চেক আপ করতে হবে তাই না? কিন্তু মা আমি তো এখনো রেডি হই নাই, আর গোসলও তো করি নাই, আমার অনেক কাজ আছে হাতে, আমি আজকে যেতে পারবো না মা। আচ্ছা ঠিক আছে, আজকে না যেতে চাইলে যাওয়ার দরকার নেই, কালকে অবশ্যই যেতে হবে কিন্তু। ঠিক আছে মা। আমি জাঙ্কুককে নিয়ে হসপিটালে যাচ্ছি। ওনাকে কেন নিয়ে যাচ্ছেন? জাঙ্কুকের সব ওষুধগুলো শেষ হয়ে গেছে, আর ডাক্তার বলে দিয়েছে জাঙ্কুককে নিয়ে যেন তার চেম্বারে যায়, সেজন্য তাকে সাথে করে নিয়ে যাচ্ছি। জিন জাঙ্কুককে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। হানসই দূর থেকে জিন আর জাঙ্কুককে দেখলো। এরা তো দেখছি আমার প্ল্যানে জল ঢাললো। এ কি ড্রাইভার, তুমি এভাবে গাড়ি চালাচ্ছ কেন? ম্যাম ব্রেকে তো কাজ করছে না। জিন খুব ভয় পেয়ে যায়। তাহলে এখন কি হবে? ড্রাইভার খুব চেষ্টা করেও কিছু করতে পারলো না। সামনে থাকা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তে গোসল করে মাত্রই বাইরে এসেছে, তার মধ্যেই ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করছি, তুমি সোফাতে বসো। তে সোফাতে যেয়ে বসে পড়ে, আর জেনি গিয়ে ফোনটা রিসিভ করে। জেনির চোখগুলো বড় বড় হয়ে যায়, আর কি বলে চিৎকার করে ওঠে। কি হয়েছে ভাবি, বলো কি হয়েছে? জাঙ্কুক তে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তে কথাটা শুনে চিৎকার করে ওঠে। তে চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। জাঙ্কুকের কেবিনের সামনে সবাই ঘোরাফেরা করছে। জাঙ্কুকের এখনো জ্ঞান ফিরেনি। এবারও জাঙ্কুকের মাথায় আঘাত পেয়েছে। জিনেরও পা একটা ভেঙে গেছে, ব্যান্ডেজ করে রেখেছে, কিন্তু জিন কথা বলতে পারছে। 7 ঘন্টা হয়ে গেল, তে সেই থেকে কিছুই খায়নি, এখনো কান্না করেই যাচ্ছে। তে তুমি সেই থেকে না খেয়ে আছো, তুমি কিছু খেয়ে নাও, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। না, জাঙ্কুকের জ্ঞান না ফেরা পর্যন্ত আমি কিছুই মুখে দেব না। একটা নার্স চিৎকার করে বলে জাঙ্কুকের জ্ঞান ফিরেছে। সবাই দৌড়ে জাঙ্কুকের কেবিনে যায়। জাঙ্কুক, তুমি কি ঠিক আছো? তুমি কি আমাকে চিনতে পারছো? ওহো, কি বলছো ড্যাড, আমি কেন তোমাকে চিনতে পারবো না? আমার তো সামান্য মাথাতেই লেগেছে, তাই বলে কি আমি তোমাদেরকে ভুলে যাব? ডক্টর ইশারা দিয়ে আরএমকে বাইরে নিয়ে যায়। মনে হচ্ছে তো জাঙ্কুক আগের সব স্মৃতি ফিরে পেয়েছে। আরএম খুব খুশি হয়। অন্যদিকে তে দৌড়ে গিয়ে জাঙ্কুকের হাতটা চেপে ধরে, তারপর বলতে থাকে, তুমি অনেক পচা জাঙ্কুক, তুমি শুধু শুধু আমাকে টেনশন দিয়েছো। তুমি জানো তোমার জন্য সেই কখন থেকে আমি না খেয়ে আছি, তোমার জন্য আমার পেটের বাবুও না খেয়ে আছে। জাঙ্কুক তার হাতটা সরিয়ে বলে, কে আপনি? জাঙ্কুকের কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায়, আর জাঙ্কুকের দিকে সবাই বড় বড় চোখ করে তাকায়। সবার আর বুঝতে বাকি রইল না জাঙ্কুক তেকে চিনতে পারছে না। আরে জাঙ্কুক, ওইটা তো তোমার ড্যাডির বন্ধুর মেয়ে, লন্ডন ছিল, এখানে এসেছে 1 মাস হয়েছে। তুমি যে অসুস্থ ছিলে, তে তোমার এই 1 মাস খেয়াল রেখেছে, যত্ন নিয়েছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, আর তে চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। থ্যাংক ইউ এতদিন আমার খেয়াল রাখার জন্য, কিন্তু এখন তো আমি সুস্থ হয়ে গেছি, এখন আর তোমার খেয়াল রাখতে হবে না। তে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে ওখান থেকে চলে যায়। জাঙ্কুক আবারও তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আয়ু কেমন আছে? ও তো আমাকে দেখতে আসলো না। ওকে তুমি ভুলে যাও জাঙ্কুক। কেন বলছো আম্মু এই কথা? কারণ আয়ু অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। জাঙ্কুকের খুব কষ্ট হয় জিনের কথাগুলো শুনে। অন্যদিকে তে বাহিরে বসে কান্না করে যাচ্ছে।
দেখো তে, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে বাবা? সে তো আমাকে ভুলেই গেছে। তো কি হয়েছে? তুমি আবার নতুন করে তার মনে জায়গা করে নিবে? পারবে না? তে আরেমের দিকে তাকায়। আরেম মাথায় হাত দিয়ে বলে, আমার তোর ওপর খুব বিশ্বাস আছে, তুই পারবি। এভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। জাঙ্কুককে বাড়িতে আনা হয়েছে। রাতের বেলা আরেম আর জিন জাঙ্কুকের ঘরে যায়। জাঙ্কুক কিছু একটা নিয়ে অনেক ভাবছে, কিন্তু কি নিয়ে ভাবছে সেটাই আরেম আর জিন বুঝতে পারছে না। জাঙ্কুক, তোমার সাথে কিছু কথা বলার ছিল। বলো ড্যাড, আমি শুনতে পাচ্ছি। আমরা চাইছি তোমার বিয়ে নিয়ে কথা বলতে। তুমি কি বলো? আমাকে তোমরা কয়বার বিয়ে দিবে আম্মু? জাঙ্কুকের কথা শুনে আরেম আর জিন খুব অবাক হয়ে যায়। মানে জাঙ্কুক, মানে এটাই, আমাকে তো একবার বিয়ে দিয়েছো তের সাথে, এবার কার সাথে বিয়ে দিতে চাইছো? আসলে না, মানে তোমার কি সব মনে পড়ে গেছে জাঙ্কুক? না, আমার কিছু মনে পড়েনি, তবে ওই ল্যাপটপ থেকে আমি সবকিছু জানতে পেরেছি। তাহলে তুমি এখন কি বলতে চাও জাঙ্কুক? তুমি কি তেকে মেনে নিবে? আমি তো তেকে অনেক আগেই মেনে নিয়েছি। সে হচ্ছে জীবন বাড়ির ছোট বউ, তাকে তো মেনে নিবই। আরেম আর জিন জাঙ্কুকের কথা শুনে খুব খুশি হয়। আচ্ছা, আজকে কাউকে কিছু জানানোর দরকার নেই, এটা নিয়ে কালকে কথা হবে। আরেম আর জিন জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকও তের রুমের দিকে যায়, কিন্তু তে রুমে নেই। জাঙ্কুক খুঁজতে থাকে। তের রুমের বেলকনি থেকে খুব জোরে জোরে বাতাস আসছে আর পর্দাগুলো নড়ছে। জাঙ্কুক দেখতে পেল তে বসে আছে, খোলা চুলগুলো বাতাসে উড়ছে আর চাঁদের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক গিয়ে পিছ থেকে তেকে জড়িয়ে ধরে, তারপর বলে, একা একা এত রাতে এখানে বসে আছো, ভয় করছে না? তে ভয় পেয়ে লাফিয়ে ওঠে। জাঙ্কুক, আপনি আপনি এখানে কি করছেন? একদম আপনি করবে না, তুমি করে বলো। মানে আপনি এখান থেকে যান, কেউ দেখলে প্রবলেম হবে। জাঙ্কুক এবার তেকে নিজের সাথে চাপতে ধরে তারপর বলে, আমি তো অন্য কারো কাছে যাইনি, তাহলে কিসের প্রবলেম? আমি তো আমার বউয়ের কাছে এসেছি। আমার মনে হয় আপনার আবার মাথার সমস্যা হয়েছে, সেজন্য উল্টাপাল্টা বলছেন। এখান থেকে এখন যান, আমি ঘুমাবো। তোমার তো দেখি খুব সাহস বেড়ে গেছে, হাজবেন্ডকে ঘরে থেকে বের করে দিতে চাইছো। আর প্লিজ নাটক করো না তে, আমি সব জানতে পেরে গেছি। তে এবার আর কোনো কথা বললো না, শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। জাঙ্কুক তের পেটের উপর হাত দিয়ে বলে, আমি কি তোমাকে ভুলে যাওয়ার জন্য বিয়ে করেছি? জাঙ্কুক, তুমি এখন যা যা বলছো সব কি সত্যি বলছো, নাকি আমি স্বপ্ন দেখছি? জাঙ্কুক এবার তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। এখনো কি তোমার বিশ্বাস হচ্ছে না তে? সেই রাতে তারা তাদের ভালোবাসা আদান প্রদান করতে ব্যস্ত। এভাবে কেটে যায় আরো 4টি বছর। জাঙ্কুক আর তের একটা ছেলে হয়েছে, যার নাম তেকুক। সে খুব দুষ্টু। তেকুককে পেয়ে জেহব অনেকটা চেঞ্জ হয়ে গেছে। জেহব মনে করে তেকুক তার নিজের সন্তান, আর তেকুকও মনে করে জেহব তার আসল বাবা। তেকুক জেহবকে আব্বু বলে আর জাঙ্কুককে ছোট আব্বু বলে। তেকুককে ছাড়া জেহব এক রাতও ঘুমাতে পারে না। প্রত্যেক রাতেই জেহব তেকুককে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে তে জাঙ্কুকের জ্বালায় তে আবারও প্রেগনেন্ট। হয়তো কয়দিন পর ভিকুক জন্ম নেবে।